আমরা গত এপিসোডে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সরাসরি সামান্তরিক সূত্রের প্রয়োগ সংক্রান্ত অঙ্ক। তো আজকে প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সামান্তরিক সূত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত। মানে লব্ধির দিকটা অপরিবর্তিত থাকবে, সেটা কি শর্তে অপরিবর্তিত থাকবে। আরেকটি জিনিস খেয়াল করো যে এখানে আমি বলেছি লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, তার মানে কি অবশ্যই নিশ্চয়ই মানটা চেঞ্জ হয়েছে। মান না চেঞ্জ হলে কেন আমি দিকেরটা অপরিবর্তিত আছে সেই কথাটা উল্লেখ করব। তাহলে এসো আমরা একটা নর্মাল সিচুয়েশন আগে ইমাজিন করি যে পি মানের একটা ফোর্স আর কিউ মানের একটা ফোর্স একই বিন্দুতে কাজ করছে। তাহলে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে যে সেই সামান্তরিকটা, তাহলে এই সামান্তরিকের যে কর্ণটা আছে এই কর্ণটা হচ্ছে আর ওদের লব্ধি নির্দেশ করে। এই কোণটাকে আমরা আলফা আর এই কোণটাকে থিটা দ্বারা চিহ্নিত করি সাধারণত। তাহলে এখন কথা হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি পি এবং কিউ ফোর্সের মানকে চেঞ্জ করব, কিন্তু যে অ্যাঙ্গেলে কাজ করছিল সেই অ্যাঙ্গেল বরাবরই কাজ করবে, কিন্তু ভিন্ন মানের ফোর্স। মনে করো আমি বৃদ্ধি করব, লাইক পি ফোর্সটা এখন পুরো এই বিন্দু থেকে এই পর্যন্ত তো আছে, আরো বড়, মানে আরো বড়। মনে করো এইটা হচ্ছে এখন আমার পি, মানে এটাকে আমি ডিফারেন্ট একটা নাম দিলাম, এটা মনে করো আমার পি প্রাইম, মানে বড় হয়ে গেল, একই বিন্দুতে কাজ করছে। একইভাবে মনে করো কিউ, সেটাও আগের চেয়ে বড় হয়ে গেল, মনে করো এটা হচ্ছে কিউ প্রাইম। তাহলে খুব স্বাভাবিক কি যে লব্ধির মানটাও কিন্তু চেঞ্জ হবে, কিন্তু লব্ধির মান চেঞ্জ হবে এবং দিকটাও চেঞ্জ হবে, কিন্তু আমরা এখানে শর্ত দিয়ে দিয়েছি দিককে চেঞ্জ করা যাবে না। তাহলে চিত্র থেকে তুমি কি দেখতে পাচ্ছ যে আমি যদি এই লব্ধির দিকটাকে অপরিবর্তিত রাখতে চাই পি এর সাপেক্ষে বা পি প্রাইমের সাপেক্ষে, যেটা সাপেক্ষেই বলো কারণ পি আর পি প্রাইম একই লাইন বরাবর কাজ করছে, তাহলে আমি জাস্ট কি করতে পারি, এটার দিককে একই ডিরেকশনে জাস্ট এটার মানটাকে বাড়িয়ে দিলাম, জাস্ট এটা আরো লম্বা হয়ে গেল। জিনিসটা কি বোঝা যাচ্ছে? মানে এখানে আর এর মানটা বেড়ে যাচ্ছে, আর কিন্তু পুরো এখান থেকে শুরু হবে, এই পুরাটা এখন আর, এই পুরাটা এখন আর, এটাকে আসলে আমরা আর বলবো না, এটাকে ডিফারেন্ট একটা নাম দিই, এটা মনে করো তোমার আর প্রাইম। তার মানে আসলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যখন পি কিউ কাজ করছিল আলফা কোণে তখন লব্ধি ছিল আর এবং লব্ধির অ্যাঙ্গেল ছিল থিটা পি এর সাথে, আর যখন পি প্রাইম এবং কিউ প্রাইম কাজ করছে তখন লব্ধির মানটা আর প্রাইম এবং তারা আলফা কোণেই কাজ করছে, এবং আর প্রাইমটা এখনো কত কোণ তৈরি করে আছে পি এর সাথে, সেই ফিক্সড ডিরেকশনের সাথে থিটা কোণই তৈরি করে আছে। আচ্ছা, এখন যদি সামান্তরিকটা আমি কমপ্লিট করতে চাই, হ্যাঁ কমপ্লিট করতে পারবো, সমস্যা নেই। মোটামুটি এরকম একটা ব্যাপার আর কি, যদি আমরা পুরোপুরি চিত্রটা কমপ্লিট করতে চাই ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এবার এসো বন্ধুরা দেখি এখান থেকে ম্যাথমেটিক্যালি কি শর্ত ফলো করছে এই চিত্রটা। দেখো এটা যদি পি হয়, ঠিক আছে, এটা টোটালটা হচ্ছে পি প্রাইম, শুধু এইটুকু হচ্ছে পি, তোমরা বুঝেছি, আর এইটুকু হচ্ছে কিউ, এইটুকু যদি কিউ হয় তাহলে এটাকেও আমরা কি বলতে পারবো বলো দেখি, এটাকেও বলতে পারবো কিউ। আবার এই টোটালটা যেহেতু কিউ প্রাইম, তাহলে এই টোটালটাকেও আমি কি বলতে পারছি, কিউ প্রাইম বলতে পারছি। এখন বন্ধুরা খেয়াল করো, আমি এই ত্রিভুজটার নামকরণ করে ফেলতে চাই, আমি এইভাবে নাম দিচ্ছি। মনে করো এটা হচ্ছে আমার ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। সাপোজ তোমরা মন দিয়ে খেয়াল করো, এখানে দুটা ত্রিভুজ আছে, যে দুটা ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ ও সি ডি ছোট এই ত্রিভুজটা, এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ ও এ বি। খেয়াল করো এই দুইটা ত্রিভুজের কিন্তু তিনটা করে কোণই সমান, কারণ কি এই কোণটা হচ্ছে সাধারণ কোণ আর এই কোণটা এই কোণটার সমান, কারণ এরা অনুরূপ কোণ, সমান্তরাল রেখাদ্বয়ের ছেদকের একই পাশে উৎপন্ন অনুরূপ কোণ। একইভাবে এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান অনুরূপ কোণ হিসেবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ সমান, তার মানে এরা সদৃশ কোণী, আর সদৃশ কোণী হলে আমরা কি বলতে পারি, তথা সদৃশ। দুটা ত্রিভুজ যদি সদৃশ কোণী তথা সদৃশ হয়, এটা কি মিন করে যে ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে দেখো তো অনুরূপ বাহুগুলোর অনুপাত আমরা কি বলতে পারি, পি প্রাইম তার অনুরূপ বাহু পি, তার মানে আমরা বলতে পারছি এখান থেকে যে পি প্রাইম বাই পি ইকুয়াল টু বলো কিউ প্রাইম। এটার অনুরূপ বাহু কোনটা, এই ত্রিভুজের করসপন্ডিং বাহুটা হচ্ছে কিউ, তাহলে আমরা পি প্রাইম বাই পি ইকুয়াল টু কিউ প্রাইম বাই কিউ বলতে পারছি। হ্যাঁ, ইকুয়াল টু আর প্রাইম বাই আরও বলতে পারবো, কিন্তু সেটা আর আমার দরকার নেই। এটাই তোমার শর্তটা, দেখো চমৎকার একটা শর্ত, যে কি শর্তে আমার লব্ধির দিকটা অপরিবর্তিত থাকবে। শর্তটা হচ্ছে এটাই যে নতুন করে আমি পিটাকে যে নতুন একটা মান দ্বারা রিপ্লেস করছি এবং কিউটাকে যে নতুন একটা মান দ্বারা রিপ্লেস করছি, তাহলে ওই নতুন মানের সাথে পুরাতন মানের যে রেশিও, সেই রেশিওটা সমান থাকতে হবে। আই মিন পি এর নতুন মান ডিভাইডেড বাই পি এর পুরাতন মান ইকুয়াল টু কি হতে হবে, কিউ এর নতুন মান ডিভাইডেড বাই কিউ এর পুরাতন মান। তাহলে ব্যাপারটা কিন্তু খুবই ইজি। তাহলে আমরা এখান থেকে এই ডিসিশনটা একটু মাথায় রাখি যে শুধুমাত্র লব্ধির দিক অপরিবর্তিত রাখা সম্ভব তখনই যদি বলগুলো একই অনুপাতে বৃদ্ধি অথবা হ্রাস করা হয়। আচ্ছা, তোমাকে আমি এটা তো গ্রাফিক্যালি দেখালাম, চিত্র এঁকে দেখালাম, গ্রাফিক্যালি মানে ফিগার এঁকে দেখালাম। আচ্ছা, আমি এই জিনিসটাকে তোমাকে একটা ইকুয়েশন থেকে দেখাতে পারি, ট্যান থিটার ইকুয়েশন থেকে ওটা রিয়েলাইজ করা যায়। একটু খেয়াল করে থাকবে যে আমরা কি জানতাম বলবো দেখি, ট্যান থিটা, তাই না? দেখো আমরা কি জানতাম, ট্যান থিটা ইকুয়াল টু নর্মাল
ছোট যে কালো রঙের যে চিত্রটা, হ্যাঁ, এটার জন্য আসলে আমরা কি লিখতে পারতাম বলতো দেখি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন খেয়াল করো বন্ধুরা, আমরা যদি এই পি কে এবং এই কিউ কে একই অনুপাতে বৃদ্ধি করি, এর মানে কি দুইজনকে একই কনস্ট্যান্ট দিয়ে আমি গুণ দিব, যে পি কেও দ্বিগুণ করলে কিউ কেও দ্বিগুণ করবো, পি কে 5 গুণ করলে কিউ কে 5 গুণ করবো, পি কে হাফ গুণ করলে কিউ কেও হাফ গুণ করবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি সেটাকে নতুন করে কে গুণ করা হয়েছে, মানে ওকে করা হলো কে পি, আর কিউ তাকেও কে গুণ করা হলো, তাকে করা হলো কে কিউ, মানে একই অনুপাতে আমি যদি দুইটা ফোর্সকে বৃদ্ধি করি, তখন দেখো এই সূত্রটার মধ্যেই তুমি জাস্ট পি এর পরিবর্তে যে জায়গাগুলো দেখো কি কেপি ইউজ করতে হবে না, কারণ আলফা তো চেঞ্জ হয় নাই। সো আমি দেখো এখানে যদি ইউজ করি কেপি সাইন আলফা, কেপি প্লাস কে কিউ কজ আলফা, তুমি কিন্তু এখান থেকে খুব চমৎকারভাবে একটা জিনিস দেখতে পাবে যে এখানে কে যে আমার কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্ট কিন্তু আমার সূত্রের যে এক্সপ্রেশনটা ছিল, প্রাইমারিলি যে এক্সপ্রেশনটা ছিল, সেই এক্সপ্রেশনটাকে পরিবর্তন করতে পারছে না, কারণ কে আর কে কাটা চলে যাচ্ছে, সমান রেশিতে বাড়ানোর কারণে কাটা চলে গিয়ে দেখো পি সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তার মানে এখানটাতে আমি যে ট্যান থিটা, থিটার যে মানটা ঠিক পেয়েছিলাম, আলটিমেটলি একই অনুপাতে বৃদ্ধির ফলে থিটার সেম মানই আমি এখানে পাচ্ছি। এটাও কিন্তু তোমার একটা বোঝার উপায় যে আমি যদি একই অনুপাতে দুইটা ফোর্সকে বৃদ্ধি করে ফেলি, তাহলেও আমার থিটাটা, আই মিন লব্ধির ডিরেকশনটা কি হবে না বলো তো, পরিবর্তিত হবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা এটার অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে যে সমস্যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সামান্তরিক সূত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত। এই শর্তটাকে ব্যবহার করে এই সমস্যাগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। যেমন এখানে কি বলেছে, প্রথম প্রবলেম, আমরা দুটো প্রবলেম একসাথে করবো। প্রথম প্রবলেমটা দেখো কি বলেছে, কোনো বিন্দুতে 2p এবং p মানের দুটি বল ক্রিয়াশীল। প্রথমত কিন্তু কে কে কাজ করছে বলো তো দেখি, 2p প্রথম বলটা, আর দ্বিতীয় বলটা হচ্ছে p। এখন কি করা হলো দেখো, প্রথমটিকে 3 গুণ করে দ্বিতীয়টির মান 12 একক বৃদ্ধি করা হলো। তাহলে প্রথমটিকে আগে 3 গুণ করে এসো, প্রথমটিকে 3 গুণ করলে কত হবে 6p, আর দ্বিতীয়টির মান কত একক বৃদ্ধি করা হয়েছে 12 একক। তাহলে দ্বিতীয়টির মানটা এখন কত হবে p প্লাস 12। তাহলে মজার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ফোর্সগুলোর পুরানো চেহারা নতুন চেহারা, পুরানো চেহারা নতুন চেহারা। তাহলে এখন তোমাকে কি বলেছে, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে আমরা লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্তটা, সেই শর্তটা কিন্তু আমরা একটু আগে প্রুফ করে দেখিয়েছি। যে কি ছিল শর্তটা বলতো, যে ফোর্সগুলো একই অনুপাতে যদি পরিবর্তিত হয়, বা একই অনুপাতে বৃদ্ধি হয় অথবা একই অনুপাতে হ্রাস হয়, তাই না? তাহলে বলো আমি কি বলতে পারবো, নতুন চেহারা বাই পুরান চেহারা ইকুয়াল টু হবে নতুন চেহারা বাই পুরানো চেহারা। তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে 6p ডিভাইডেড বাই 2p, নতুন চেহারা বাই পুরানো চেহারা, ইকুয়াল টু p প্লাস 12 ডিভাইডেড বাই p, নতুন চেহারা বাই পুরানো চেহারা। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা, 3 ইকুয়াল টু p প্লাস 12 ডিভাইডেড বাই p। এখান থেকে দেখো যে 3p এর মান আসতেছে এত, তার মানে 2p ইকুয়াল টু আসতেছে 12, তার মানে p এর ভ্যালুটা কিন্তু কত চলে আসতেছে 6। এই যে আমাকে এখানে p এর মানটা বের করতে বলেছিল, সো এটাই তোমার কাঙ্ক্ষিত আনসারটা, তাই না? বুঝতে পেরেছো তো সবাই? একই জিনিস, তো সিম্পল। বলো এখানে কি বলেছে, এখানে প্রাইমারিলি বলে দিয়েছে ফোর্স দুটো হচ্ছে কত কত। সেকেন্ড প্রবলেমের কথা বলছি আমি, এটা আমার 1 নাম্বার প্রবলেম ছিল। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা দেখো, যে এখানে ইনিশিয়ালি কোনো বিন্দুতে পি ও কিউ বল দুটো কাজ করছে। তাহলে ইনিশিয়ালি পি এবং কিউ দুটো বল কাজ করছিল। এখন তোমাকে কি করতে বলা হয়েছে দেখো, প্রথমটিকে 7 গুণ করে দ্বিতীয়টির মান 24 নিউটন বৃদ্ধি করা হয়েছে, তাই না? তাহলে প্রথমটিকে 7 গুণ যদি করা হয়, তাহলে এই মানটা কত দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা, প্রথমটিকে 7 গুণ করলে এটা হয়ে যাবে 7p নতুন চেহারায়, আর কিউটা নতুন চেহারা হয়ে যাবে কত বলো তো, কিউ প্লাস 24। সো ইজি অ্যান্ড সিম্পল একটা কন্ডিশন আমাদের জানা আছে, যে এখানে যে কন্ডিশনটা দিয়ে করেছি সেই কন্ডিশনটাই, যে কি হবে বলো তো, নতুন চেহারা বাই পুরানো চেহারা ইকুয়াল টু নতুন চেহারা বাই পুরানো চেহারা। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, 7, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 7 কিউ হয়ে যাবে, আমি গুণ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে 6 কিউ 24, তার মানে এখান থেকে কিউ এর মান আসতেছে 4। এখানে খেয়াল করবে, তোমাকে কিন্তু চাওয়াই হয়েছে শেষোক্ত বলের মান। শেষোক্ত বল মানে কি, শেষে উক্ত, মানে এখানে কি বলা হয়েছে যে পি ও কিউ দুটি বল কাজ করছে। বুঝতেই পারছো এখানে কোনটা শেষে উক্ত হয়েছে, কিউ প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে কিউ। তাহলে বুঝতে পারছো শেষোক্ত বল মানে কিউ এর মানে তোমাকে বের করতে বলা হয়েছে, সেখানে টেনশনের কোনো কারণই নাই। এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি লব্ধির দিক অপরিবর্তিত বিষয়ক যে সমস্যাগুলো আসবে সেগুলো তোমরা খুব কমফোর্টেবলি এভাবে করতে পারবে। এটা কিন্তু ট্যান থিটার সূত্র প্রয়োগ করেও করা যায়, কিন্তু খামাখা বিরাট ক্যালকুলেশন হবে, আমাদের ওভাবে করার কোনো দরকার নেই, এত চমৎকার একটা রিলেশন থাকতে।